প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তকণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় তর্কের বৃত্তের রাজনীতি। এই নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি, দুজন সংসদ সদস্য। পরিচিত হতে চাই তাদের সঙ্গে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এস এম জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য, ঢাকা 18, এবং তিনি বিএনপির ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের সাথে আছেন সালাউদ্দিন আইয়ুবী, তিনি গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। আমরা আলোচনার টপিক ঠিক করেছি তর্কের বৃত্তের রাজনীতি। তর্ক হচ্ছে সংসদে, তর্ক হচ্ছে রাজপথে, তর্ক হচ্ছে টকশোতে। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ কিন্তু রাজনীতিতে একটা পরিবর্তন, গুণগত কিছু দৃশ্যমান পরিবর্তন আশা করেছে। এবং মানুষের আশার মধ্যে এটাও ছিল যে সবাই মিলে একটা জাতিগত উন্নয়নে মনোনিবেশ করবে। যদিও রাজনীতিতে মতভিন্নতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে মনে হচ্ছে এমনটা যে সব কিছুতেই তর্ক, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার যে রাজনীতি, সেটি বেশি দেখা যাচ্ছে। আমরা ধাপে ধাপে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে রাজনীতির আলোচনা কিংবা তর্ক চলছে উন্নয়নের শিবগঞ্জ মডেল নিয়ে। বগুড়ার শিবগঞ্জ, এই টার্মটি এখন বেশ পত্রপত্রিকায় চলছে। আপনি জানেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তিনি তার ছেলে এবং ভাতিজির নামে ইউনিয়নের নামকরণ, পরবর্তীতে একটি স্কুলের নামকরণ নিজের নামে করার প্রস্তাব করানো, পরবর্তীতে আবার তিনি সেটি বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। সবশেষ প্রধানমন্ত্রী তার ছেলের নামে যে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সেটি বাতিল করার বা পরিবর্তন করার নির্দেশও দিয়েছেন। এই উন্নয়নের শিবগঞ্জ মডেল কিংবা প্রতিমন্ত্রীর এই কর্মকাণ্ড এই মুহূর্তে বিএনপিকে আসলে কতটা বিব্রত করছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বললেন যে আমরা তর্কের বৃত্তে আছি, এই কথাটাতে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি। আপনার সাথে দ্বিমত পোষণ এই কারণে, আপনি দেখেন আমরা 5ই আগস্টের পরে সারা জাতি যেভাবে তাকিয়েছিল যে একটি সার্বভৌম সংসদ হবে, সেই সংসদে সবাই কথা বলবে। আলটিমেটলি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পূর্বে অনেক কথা শোনা গেছে, অনেক কথা হয়েছে। নির্বাচনের পরবর্তীতে আপনি যখন আমাদের সংসদ অধিবেশন শুরু হলো, সেই অধিবেশন থেকে শুরু করে এই যে দ্বিতীয় অধিবেশন পর্যন্ত আপনি দেখেন যে প্রতিটা অধিবেশনে কিন্তু আমরা সংসদে আমাদের সরকারি দলের নেতা, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলের নেতা, আমরা কিন্তু সবাই হাউজে অনেক সরব আছি। আমরা যার যার লেভেল থেকে কথা বলতেছি, যার যার দেশের জন্য কথা বলতেছি, দেশের কল্যাণে কথা বলতেছি। অনেকগুলো ব্যাপার নিয়ে আমাদের ভিতরে হয়তো মতানৈক্য ছিল বা হয়েছে, কিন্তু আপনি দেখেন এরকম ঘটনা কিন্তু কখনো ঘটেনি। আমরা এই যে জ্বালানি তেলের জ্বালানি ঊর্ধ্বগতির কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, আমরা সেটা সংসদে কথা বলেছি। মাননীয় বিরোধী দলের নেতা যখন সেটা সংসদ মুলতবি করে আলোচনা চেয়েছে, সে আলোচনা কিন্তু হয়েছে। সেই আলোচনা ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা একটা কমিটি করা হয়েছে। সেই কমিটিতে আমরা এখানে সরকারি দল আর বিরোধী দল চিন্তা না করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে না, আমরা সেখানে যে কমিটি করব সেই কমিটিতে দুই পক্ষ থেকে সমান সমান প্রতিনিধিত্ব নিয়ে আমরা সেটা একটা কমিটি করেছি। এই যে একটা পজিটিভ দিক, একটা জায়গায় যখন পক্ষ বিপক্ষ থাকে তখন অনেক রকম কথা হয়, কিন্তু দিন শেষে কোনটা নিয়ে আমরা কাজ করি? দিন শেষে সিদ্ধান্ত নিয়ে কাজ করি। সেই সিদ্ধান্তটা কী ছিল? যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে না, আমরা দুই পক্ষ থেকে সমান আমরা সংখ্যক নিয়ে সদস্য নিয়ে আমরা সেই একটা তদন্ত কমিটি করব, এবং সেই তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি কাজ করেছে। তো এই যে আমি যেটা কথাটা প্রথমে বলতে চেয়েছি বা বলতে চাই, সেটা হলো আমাদের যখন পক্ষ বিপক্ষ থাকে, সরকারি দল বিরোধী দল থাকে, তখন অনেক ব্যাপার নিয়ে সরকারি দল বিরোধী দলের সাথে একমত হয় না, বিরোধী দল সরকারি দল একমত হয় না, কিন্তু সংসদ নেতা কিন্তু তার মতামত দিয়ে সেই জায়গাটাকে অ্যাড্রেস করেছেন এবং আমরা সুন্দরভাবে সেই কাজটা করতে পেরেছি। এখন ধরেন আমরা এইভাবে সংসদগুলো চালিয়েছি। আমরা প্রতিটা মুহূর্তে আমি যখন কথা বলি বা আমাদের আইয়ুবী সাহেব যখন কথা বলেন, তখন আমরা সংসদে আমার যার যার স্ট্রেংথ নিয়ে শেষে কথা বলি। আমি সরকারি দলের পক্ষে জাতির পক্ষে কথা বলি, দেশের পক্ষে কথা বলি, পাশাপাশি আমার দলের পক্ষে কথা বলি। বিরোধী দল তদ্রূপ দলের পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে। তো এখন এইভাবে যখন একটা জায়গায় যাই, আমরা তো সে তর্ক বিতর্ক থাকবেই।
আপনি আপনার যুক্তিতর্ক দিয়ে আপনি একটা প্রমাণ করবেন যে আপনি পজিটিভ জায়গায় আছেন, আমি আমারটা দিয়ে প্রমাণ করতে চেষ্টা করবো আমি পজিটিভ জায়গায় আছি। কিন্তু দিন শেষে যেটা সবার জন্য মঙ্গল, যেটা রাষ্ট্রের জন্য মঙ্গল, যেটা জাতির জন্য মঙ্গল, আমরা সেটাই করি এবং করব। আমি এই দুইটা সংসদ থেকে আমি তাই দেখতেছি। আর এটুকু যদি কথাবার্তা সংসদে না হয় তাহলে তো আমরা সব আগের সেই ফেসিবাদী সময় যে সরকারি দল ছিল তখন তো কোনো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনাদের দুই দলের কিছু তর্ক বিতর্ক এমন পর্যায়ে যাচ্ছে যে স্পিকারকে সেগুলো এক্সপান্স করতে হচ্ছে, কেউ কেউ অশ্লীল শব্দ প্রয়োগ করছে, কেউ হয়তো ব্যক্তি আক্রমণ করছে, সেগুলো ঘটছে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার সেই ব্যাপারে। বিএনপির আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে, যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনি কাজ করছেন। যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে এই মুহূর্তে বিএনপিতে আসলে কি আলোচনা চলছে? না, আলোচনা তো এটা আলোচনা এটি শুধু প্রতিমন্ত্রী শাহে আলমের ব্যক্তিগত তার নৈতিক মানে এটি অবক্ষয়, নাকি আপনি স্খলন, কিংবা সামগ্রিকভাবে তারেক রহমানের যে অ্যাপ্রোচ, এটি নিয়ে কিন্তু খুব ইতিবাচক আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে। সেটি কি তার যে অধস্তন কিংবা তার যে নেতাকর্মী বাহিনী তাদের মধ্যে কি সেই চর্চাটা আছে, না হলে এটি কিভাবে ঘটছে? আমরা কাকে এবং তার এলাকায় তিনি বিশাল বরাদ্দ নিয়ে গেছেন। না, এটা ঠিক আছে। আপনার কথাটা আমি বলি, আমরা কাকে ফলো করব? আমরা তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করব। আপনি দেখেন উনি যে ইউনিয়নের নামে যে ইউনিয়ন নামগুলো নামকরণ করা হয়েছে তার দুই সন্তানের নামে, আমরা বলেছি, বিরোধী দলের নেতারা বলেছে বা মানুষ জেনেছে, কিন্তু সেটার সাথে সাথে তিনি একটা বিবৃতি দিয়েছেন। আমি সেই বিবৃতির দিকে যাব না। শুধু কিন্তু নামকরণের বিষয় নয়, তিনি সেখানে আমি ওই জায়গাটা রকমের বরাদ্দ নিয়ে আমি ওই জায়গাটা যাচ্ছি যে পরবর্তী জেলা হিসেবে বগুড়ার থেকেও বেশি কোনো ওই জায়গাটা আমি যাচ্ছি। পরবর্তীতে দেখেন প্রতিটা নির্বাচিত সাংসদ, প্রতিটা নির্বাচিত প্রতিনিধি চায় যে তার এলাকায় ব্যাপক ডেভেলপমেন্ট হোক। এই যে দেখেন আইইউবে আছে, আমি যতদিন সংসদে কথা বলেছি আমার মনে হয় আইইউবের সামনে আছে, আমি সর্বোচ্চ কথা বলেছি এমপিদের ভিতরে। আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ আমি কি নিয়ে কথা বলেছি? আমি কথা বলেছি আমার এলাকার সমস্যা নিয়ে। আমি কথা বলেছি যে আমার ঢাকা 18 সনের 14টা ওয়ার্ড, সেই 14টা ওয়ার্ডে কী কী সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। আমি সংসদে বললে সমাধান হয়ে যাবে তা কিন্তু না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি সংসদকে অবহিত করে, যে কোনো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, উপস্থিত থাকেন, সেখানে বিরোধী দলের নেতা উপস্থিত থাকেন, সবাই চায় আমার সমস্যাটা জানুক, অবহিত হোক। কিন্তু চেষ্টা করে নিজের এলাকার জন্য বরাদ্দ নেওয়ার, আপনি কি মনে করেন না তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন? না, আমি তো ওই জায়গাটা যাচ্ছি, আমাকে বলতে দেন একটু। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করে যাচ্ছি। শাহ আলম সাহেব উনি একজন এমপি, উনি একজন মাননীয় মন্ত্রী, সব ঠিক আছে। এখন উনি তো ওনার এলাকার জন্য যাতে বেশি কাজ করতে পারে, এলাকার ডেভেলপমেন্টের যাতে কাজ করতে পারে, এলাকার মানুষ যাতে দু একটা সুযোগ সুবিধা বেশি পায়, এটা তো প্রতিটা মানুষের চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে যখন এগুলো ওপেন হয়ে যায়, ধরেন যেটা আপনি বললেন যে অতিরিক্ত বরাদ্দ নিয়ে গেছে, সে অতিরিক্ত বরাদ্দ নিয়েছে তার শিবগঞ্জ থানায়, তার 2টা থানা নিয়ে, এবং আশেপাশে তো প্রধানমন্ত্রীর থানাগুলো আছে। তো সেখানকে থেকে সেখানে বরাদ্দ কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, সেটা স্বাভাবিক অনেক দৃষ্টিকটু, এবং সেটা নিয়ে তো সে কথাবার্তা হচ্ছে। আমি যে কথাটা আপনি যেটা আমার প্রশ্নটা জানতে চাইছিলেন যে এটা নিয়ে বিএনপিতে কি আলোচনা হচ্ছে বা বিএনপি এটা কোনো অস্বস্তিতে আছে কিনা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী তো আপনি নিজেই বললেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে যেই ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে সেই নামকরণগুলোর থেকে সরে আসার জন্য সে নামকরণ সেটা থাকবে না, আমরা সেটা অন্য নামকরণ করব। তার মানে কি, আমি যেটা বলছি যে আমরা সারা জাতি তাকিয়ে আছে কিন্তু জনাব তারেক রহমানের দিকে। হ্যাঁ, আমরা তার কর্মী বা আমরা একই সংসদে ওনার দল থেকে আমরা নির্বাচিত, তো সেই ক্ষেত্রে আমাদেরও দায়িত্ববোধ আছে। কিন্তু আমরা সবসময় প্রধানমন্ত্রীকে ফলো করব, আমরা প্রধানমন্ত্রী যেটা বলে আমরা সেটাই কার্যকরী হিসেবে আমরা ধরে নিব আর কি। নিঃসন্দেহে আমরা আসবো আপনার কাছে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসতে চাই। জামায়াত নেতারা চেষ্টা করছেন তর্ক করার, কিন্তু সংসদে তাদের ভূমিকা কিংবা পারদর্শিতা আসলে তেমনভাবে প্রমাণিত হচ্ছে না বলে অনেকেই মনে করছেন। কেননা বিভিন্ন সময় কিছু তথ্য সঠিক হচ্ছে না, কিংবা সংসদ সদস্যরা এমন কথা বলছেন যা নিয়ে দলকে বিব্রত হতে হচ্ছে। যেমন আমরা যদি বলি, জামায়াতের নীলফামারী 4 আসনের সংসদ সদস্য মুনতাকিম, তিনি দাবি করেন যে মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে এবং তার দাদা মুক্তিযুদ্ধের শহীদ, তার বাবারা তারা 7 ভাই 4 জন মুক্তিযোদ্ধা। তো তিনি যেটি দাবি করেছেন, দেখা গেল তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ, কিন্তু পরবর্তীতে জানা গেল তার জন্ম মুক্তিযুদ্ধের পরে। এখন আবার জানা যাচ্ছে যে তার বাবা জীবিত আছেন। তো এইরকম একটা অবস্থার মধ্যে তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে ওনার মাথা ঠিক ছিল না এই বক্তব্য দেওয়ার সময়।
এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। আমাদের আজকে সহ-আলোচক হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম ভাই, সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে শোনার জন্যে। দেখুন, সংসদের যেই সময়টাতে কথা বলা হয়, এটা যারা নতুন বা নবীন সদস্য তাদের জন্য একটা, আমি বলবো, লিটমাস টেস্টের মতো। এই টেস্টে কেউ কেউ কখনো কখনো আসলে পেরিয়ে উঠতে পারে না। সেই জায়গা থেকে তিনি কিন্তু তার দায়টা স্বীকার করেছেন। আমাদের নীলফামারী 4-এর সংসদ সদস্য, তিনি কথা বলছিলেন মুক্তিযুদ্ধ নিয়ে। এর আগের একটা ইস্যুকে টেনে মুক্তিযুদ্ধ সম্পর্কে জামায়াত ইসলামীর মুক্তিযোদ্ধার ঘাটতি আছে, কমতি আছে, এরকম কথা সংসদে উত্থাপিত হয়েছে। এর প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন পরে সুযোগ পেয়েছেন কথা বলার। তখন ভাবলেন যে আমি আমার পরিবারের যে অবদান রয়েছে সেটা সংসদকে অবগত করি। সে তার অংশ হিসেবেই তিনি তার দাদার শাহাদাতের কথাটা বলছিলেন। কিন্তু একই সাথে তার বাবাও মুক্তিযোদ্ধা, তার বাবা সহ 4 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের মধ্যে 4 জন হলো তারা মুক্তিযোদ্ধা। এই কথাটাকে উল্লেখ করতে গিয়ে শুরুতেই তিনি তার বাবার কথাটা বলেছেন যে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার দাদা শহীদ হয়েছেন। বাবার শব্দটা আগে উল্লেখ করেছেন, তবে দাদা উল্লেখ করেছেন। তিনি তার এই কথাটাকে মিস্টেক হিসেবে পরবর্তীতে স্ট্যাটাস দিয়েছেন, এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এরকম না করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত আপনি কি করেছেন। মনে করেন যে এটি কি নিঃসন্দেহে ভুল নাকি অতিরঞ্জন, এবং তিনি কি বলছেন? তিনি যে তথ্য দিয়েছেন, আমার প্রথম কথা হলো তিনি যে তথ্য দিয়েছেন সেটা যদি সর্বৈব মিথ্যা হইতো, যে তার দাদা আসলে মুক্তিযুদ্ধে শহীদ হয়নি, তাহলে আপনি বলতে পারতেন যে এটা একটা বানোয়ার তথ্য এবং সংসদকে মানে একটা ভুল তথ্য তিনি দিয়েছেন বা জাতিকে তিনি ভুল দিকে ধাবিত করছেন। তিনি এক সত্য তথ্য দিয়েছেন, তার দাদা মুক্তিযুদ্ধ শহীদ, তার বাবা একজন মুক্তিযোদ্ধা, তার চাচারা 4 ভাই মুক্তিযোদ্ধা। তিনি ক্রোনোলজিক্যালি যে কথাগুলো আগে বলার দরকার ছিল সেটা আগে না বলে পরের কথাটাকে আগে বলেছেন, এবং এটার জন্য তিনি বলেছেন তিনি তার অসুস্থ ছিলেন, অথবা তিনি মিস্টেকেনলি বা স্লিপ অফ টাং বলতে পারেন আপনি এটাকে, এই কথাটা বলেছেন। আমি মনে করি তার এটাতে দায় রয়েছে। তিনি এত গুরুত্বপূর্ণ ইস্যুকে গুছিয়ে প্রয়োজনে লিখে বলতে পারতেন, সেটা তার জন্য ভালো হতো। সেদিন তার বক্তব্যটা পুরোটাই অগোছলো ছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার শোনার সুযোগ হয়েছে। অগোছলো ছিল, বিভিন্ন কথা বলছিলেন, কিছুক্ষণ পর থেমে যাচ্ছিলেন। এটা তার জন্য ঠিক হয়নি। সংসদের সুযোগ রয়েছে, যদি আপনি অসুস্থ থাকেন তখন বলতে পারেন দাঁড়িয়ে, মাননীয় স্পিকার আমি আজকে অসুস্থ, আমি আজকে কথা বলতে চাচ্ছি না। তিনি এই সুযোগটা নেননি, বরং অসুস্থ থাকার পরেও তিনি অগোছলভাবে তার কথাগুলো তিনি বলেছেন। বলতে গিয়ে তিনি মিস্টেক করেছেন এবং পরবর্তীতে আমরা বলি যে আপনি জানেন, যদিও সেটি স্পিকার পরবর্তীতে তিনি এটির উপরে বক্তব্য দিয়েছেন, এটি সুরাহা তিনি টেনেছেন। একজন সংসদ সদস্য তিনি পার্লামেন্ট ভবন যেখানে তারা থাকেন সেই কক্ষে সুযোগ সুবিধা নিশ্চিতের কথা বলেছেন, মাইক্রো ওভেন কিংবা মাইক্রো ওভেন, পর্দা, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, এগুলো চেয়েছেন। আপনাদের দলের নেতা তিনি বলেছেন এটা সংসদে না বলে এটি সংসদীয় যে কমিটি আছে সেখানে বললেই ভালো হতো। তো এই ধরনের হাউস কমিটি আছে। ঠিক আছে, জি ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি আমার মনে হয়। তাহলে প্রস্তুতির জায়গাটায় কি আপনারা ঘাটতি রেখেই সংসদে কথা বলছেন? দেখুন, তিনি এই কথাটা কেন বলেছেন, আপনি যদি একটু আগে পিছে একটু দেখতেন বা শুনতেন তাহলে আপনার জন্য একটু সহজ হতো বা জাতির জন্য একটু সহজ হতো। তিনি বলেছেন যে আসলে বাজেট এর আগেও পেশ করা হয়েছে এবং বাজেটগুলো দেখা গেছে যে উপস্থাপনা জাতির সামনে করা হয়, কার্যকর করার ক্ষেত্রে এই বাজেটের কার্যকরের জায়গাটা সিংহভাগ বাকি থেকে যায়। কোথাও কোথাও সরকার অথবা যারা এই বাজেট উপস্থাপন করে তারা সেটা যথাযথভাবে কার্যকর করে না। যেমন উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের মানে সংসদ সদস্যদের জন্যে, সংসদ সদস্যরা যে বাসায় থাকেন তার জন্য নির্ধারিত একটা চেকলিস্ট দিয়েছেন। তিনি যেগুলো দাবি করেছেন, পর্দার কথা বলেছেন, এটার একটা চেকলিস্ট সংসদ থেকে দেওয়া হয়েছে। 38টা আইটেম আছে, আইটেমের মধ্যে চেকলিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি ওই জায়গায় আসছি, একটু আসছি সে জায়গায়। চেকলিস্ট দেওয়া হয়েছে, চেকলিস্টের আলোকে একটা টাইম ফ্রেমও দেওয়া হয়েছে যে এতদিনের মধ্যে এটা দেওয়া হবে, এরপরেও দেওয়া হয়নি। তিনি বলছিলেন এগুলো দাবি করা তার উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল যে আমাদেরকে স্বয়ং হাতে কলমে দেওয়ার পরেও এখন পর্যন্ত প্রায় 1.5 মাস হয়ে গেছে আমরা আমাদের প্রত্যাশিত এই প্রাপ্যটা পাইনি। সুতরাং জনগণের কাছে আপনারা বাজেটের মাধ্যমে যে ওয়াদা করছেন এটা কতটুকু রক্ষা হবে, এটার যৌক্তিকতাটা কি, এভাবে তিনি উপস্থাপন করেছেন। কিন্তু আজকের এই কাটপিসের যুগে এসে কোনো কথা ছুড়ে দিলে এটা যে কোন জায়গায় যেয়ে পৌঁছাবে এটা আসলে বলা অনেক বেশি মুশকিল। সেই মানে
ইয়েতেই তিনি পড়েছেন এবং তিনি পরবর্তীতে এটারও কিন্তু তিনি তার জায়গায় ব্যাখ্যা দিয়েছেন যে এটা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বললে ইভেন বিরোধী দলীয় নেতাও দাঁড়িয়ে বলেছেন। এবং একটা ভয়ানক বিষয় হলো তিনিও প্রথম সংসদ সদস্য, প্রবীণ সংসদ সদস্য, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থায়ী কমিটির একজন সভাপতি, তিনি তার চরিত্র হননের উদ্দেশ্যে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য দাঁড়িয়ে এই ইস্যুটাকে বড় করে পরবর্তী দিন উপস্থাপন করেছেন। এটা ছিল লজ্জাজনক। আপনি আন্দালিবুর রহমান পার্থ তিনি এটা উল্লেখ করেছেন। তিনি এইভাবে তির্যকভাবে উপস্থাপন করাটা আসলে কোনোভাবে উচিত ছিল না। তিনি এই জায়গায় ভুল করতে পারেন। তিনি যেভাবে এই বিষয়টি কোনো কমিটিতে উপস্থাপন করতে পারতেন, পার্থ সাহেবও ঠিক বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে বলতে পারতেন যে আপনি এই বিষয়টা এখানে উত্থাপন করতে পারেন না, আপনি চাইলে এই কমিটিতে বলতে পারতেন। তিনি কিন্তু সেটা করেননি। পার্থ সাহেবের আরেকটা পরিচয় আছে, তিনি হলো পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সেক্রেটারি। সুতরাং পার্লামেন্ট মেম্বাররা কোন জায়গায় কি করছে সেই জায়গায় সহযোগিতা করাও তার দায়িত্ব। তিনি সহযোগিতা করেননি, তিনি অসহযোগিতা করেছেন। উনি আমার মনে হয় যে পার্থ সাহেব যে ব্যাপারটা যেটা সামনে নিয়ে আসছেন সেটা হয়তো ওনাকে টার্গেট করে নিয়ে আসেন নাই। উনি কথাটা বুঝাইতে চেয়েছেন, যদি আমি ভুল না করি, যে ফেসিবাদী আমলে শেখ হাসিনার আমলে এরকম ঘটনা ঘটেছে, এখানে সংসদে গান গেয়েছে, ওই হয়েছে সে হয়েছে। আমরা যাতে মনে রাখি আমাদের এটা একটা সার্বভৌম জায়গা, এই জায়গায় যাতে আমরা যার যার অবস্থান থেকে অবস্থান ধরে রেখে আমরা যাতে কথা বলি, ওইটাকে মিন করার জন্য হয়তো উনি ব্যাপারটা সামনে পার্থ সাহেব তিনি আবার বলেছেন যে ওই সংসদ সদস্যকে পর্দা, ওয়াশিং মেশিন বা অন্যান্য জিনিসগুলো কিনে দেওয়ার কথা বলেছেন, যেটি পরবর্তীতে স্পিকার সাহেব কিন্তু ওটা সিরিয়াসলি কথা বলেছেন, সুরাহা টেনেছেন। আপনার কাছে আসতে চাই আবারও এস এম জাহাঙ্গীর, আজকে নারায়ণগঞ্জে একটি কথা বলেছেন জামায়াত আমির, বিরোধী দলীয় নেতা। তিনি বলেছেন যে একদলীয় শাসন আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। বিগত আওয়ামী লীগ সরকারের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয় ভিসিদের সরিয়ে দলের একান্ত ভিসিদের নিয়োগ দেওয়া, জেলা পরিষদের মতো জায়গায় নিজের ক্যাডার বা দলীয় নেতাদের বসিয়ে দেওয়া, এভাবে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? আপনারা বিভিন্ন জায়গায় যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর লেজিটিমেসিটা আপনারা কিভাবে এটা ডিফাইন করছেন? দেখেন, আমরা রাজনীতি করি, আমাদের একটা দল আছে। আমি যখন কোনো কিছু আমার দলের পক্ষে যায় তখন আমি বাহবা নেব, আর যখন দলের বিপক্ষে যায় তখন সেটাকে আমি তিরস্কার করব। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ধরেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি জামাত ইসলামের আমির এবং সংসদীয় বিরোধী দলের নেতা। তো উনি যে কথাটা বলেছেন যে আমার মনে হয় এগুলো যে আমরা এক একটা জায়গায় এক এক রকম। ধরেন, এখন নির্বাচিত প্রতিনিধি নাই, সরকার চাইলে তো আগামী পরশু দিন একটা নির্বাচন দিয়ে দিতে পারবে না। যে যেই জায়গায় নির্বাচিত প্রতিনিধি নাই সেই জায়গাগুলো বর্তমান সরকার কিভাবে চালাবে? তো বর্তমান সরকার চালালে সে প্রশাসক বা এরকম কোনো না কোনো জায়গায় প্রশাসক দিচ্ছে, কোনো জায়গায় সরকারি কর্মকর্তা থেকে সেখানে বসাচ্ছে, কোনো জায়গায় দলীয় কর্মকর্তা থেকে বসাচ্ছে, এটা ঠিক। কিন্তু আমার তো সেই সংস্থাগুলো চালাইতে হবে, সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো আমাকে চালাইতে হবে। তারপর আপনি ধরেন ব্যাংকের কথা যদি বলেন, ইসলামী ব্যাংকের কথা আপনি বললেন, ইসলামী ব্যাংক এখন টেক ওভার করছে কারা? বাংলাদেশ ব্যাংক করছে, এটা তো বিএনপি করে নাই। এখন বাংলাদেশ ব্যাংক তো একটা ব্যাংক, ইসলামী ব্যাংক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা ব্যাংক এবং সর্বোচ্চ মূলধনদারী একটা ব্যাংক ছিল, কিন্তু সেই ব্যাংকের কি অবস্থা? এই ব্যাংক সেখান থেকে টেনে উঠাইতে হলো তো সেখানে একটা প্রশাসক। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল, চেয়ারম্যান বসিয়েছিল, পরে আন্দোলনের মুখে পুরো পর্ষদই ভেঙে দিল। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে ধরেন এই আন্দোলনটা কারা করতেছে? আমি যদি বলি, আমার ভাই এখানে আছে, আইয়ুব এখানে আছে, এটার মালিকানা কারা বেশি? এটা কিন্তু সংসদে অনেক তর্ক হয়েছে, এটা নিয়ে সংসদে অনেক কথা হয়েছে। এটা মালিকানাদের কিন্তু ম্যাক্সিমাম হলো আমাদের জামাতের নেতাকর্মীরা। তো সেই ক্ষেত্রে যখন যেই জায়গায় প্রতিনিধিত্ব বেশি থাকে, ওই লেভেলের কাস্টমারগুলো সেখানে বেশি থাকে। অর্থাৎ আমি বিএনপি করি, আমার বিএনপির যেটা ব্যাংক থাকে, তার স্বাভাবিক কারণে বিএনপি নেতাকর্মীরা সেখানে বেশি গ্রাহক হয়। ইসলামী ব্যাংকে তাই কি আসলে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে কি সব বিএনপি লোকেদের অ্যাকাউন্ট বেশি? অবশ্যই বেশি, আমি মনে করি অবশ্যই বেশি। কেন বেশি হয়? সেখানে যে তারা মনে করে সেখানে একটা ভালো সার্ভিস পাবে। ধরেন, আমি একজন বিএনপির কর্মী, আপনি যখন বিএনপি কর্মী, আপনি যখন একটা ব্যাংকে থাকবেন, আমি আর কিছু না হোক ওখানে গিয়ে আপনার কাছে ভালো আচরণ পাবো, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই জরুরি। আমরা কিন্তু সেই বিহেভিয়ারটা সব জায়গায় পাই না। আর এখন ইসলামী ব্যাংকের গ্রাহক ম্যাক্সিমাম কারা? আমাদের জামাতের নেতাকর্মীরা। ধরেন, তো
তো জামাতের নেতাগুলো বেশি হয়, এখন ওইটা নিয়ে তাদের আন্দোলন করতে মন চেয়েছে, তারা আন্দোলন করতেছে। তো ওই নেতাকর্মীগুলো তো জামাতের একটা দলের কর্মী হিসাবে তারা কিন্তু গ্রাহক হিসাবে আন্দোলন করতেছে না, তারা দলের কর্মী হিসাবে আন্দোলন করতেছে। কিন্তু আমাদের মূল জায়গাটা দেখতে হবে সেই আন্দোলনটা ভ্যালিড কিনা, না আন্দোলনটা ভ্যালিড যে দাবিতে চেয়ারম্যান সরানোর যে দাবি নিয়ে তারা আন্দোলন না, করছে। আন্দোলন ভ্যালিড তখনই হয় কারণ ওটা তো বিএনপি নির্ধারণ করে না, ওটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে। সরকার তো বিএনপি চালায়। হ্যাঁ, বিএনপি সরকার চালায়, কিন্তু কিছু কিছু সংস্থা আছে এই আর্থিক জায়গাগুলো, ওরা তো তারা স্বাধীন, তারা তাদের মতো কাজ করে। তো যদি তারা তাদের মতো কাজ করে আর বাংলাদেশ ব্যাংক যদি দেখে যে একটা ইনস্টিটিউট নষ্ট হয়ে যাচ্ছে, একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে তাদের তো দায় আছে, বাংলাদেশ ব্যাংকের দায় তো সর্বোচ্চ, সেই দায়টা তো তাদের নিতে হবে। এবং সেই দায় রক্ষা করার জন্য তারা যদি সেখানে কোনো পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপকে সহযোগিতা করা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব ইনস্টিটিউট। এখন সেই ক্ষেত্রে বলছি যে আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যখন আমি যেটা চাইলাম সেটা যদি আমি পাই তাহলে আমি ভালো, আর যদি না পাই তাহলে আমি খারাপ। এই টেন্ডেন্সিটা আমাদের দেখতে হবে যে আমরা কথায় কথায় যদি বলি সরকার পুরনো পথে হাঁটছে, এটা ঠিক না। আমার মনে হয় আমরা তো নতুন পথে হাঁটছি, তাহলে আমরা ওনাদের সাথে সংসার করতেছি কিভাবে? জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনি একই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে একদলীয় শাসন কায়েমের যে অভিযোগ তুলেছেন আপনাদের নেতা, রাজনীতির বিশ্লেষণ মহলে কিন্তু এই গুঞ্জনটাও আছে যে জামায়াত ইসলামী জাতীয় পার্টির মতো এক ধরনের গৃহপালিত বিরোধী দলের আচরণ করছে, ওইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। সেই জায়গায় আবার এই বক্তব্য, আসলে আপনারা কেন বলছেন যে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি? দেখুন, একদলীয় শাসনের যেই প্রক্রিয়া, এটার সাথে যদি এটাকে কোইন্সিডেন্ট হিসেবে মেলান, কোনটার সাথে কোনটা মিলে যদি মেলান, দেখেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, তিনি দেশকে একেবারে বাকশাল কায়েমের মধ্য দিয়ে কোনো পূর্বাভাস ছাড়া আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসন নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এটাকে কী করেছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এমন একটা কন্ডিশনে নিয়ে গিয়েছে যে তার প্রশংসা করা ছাড়া কোনো কথা বলা যাবে না, তার স্তুতি ছাড়া কোনো বক্তব্য দেওয়া যাবে না। তার মানে হলো একজনকে কেন্দ্র করে সব কিছু নিয়ন্ত্রিত হতো। আমার স্পষ্ট মনে আছে, বনানীতে আগুন লাগলো, বলল যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি পর্যবেক্ষণ করছেন, আগুন নিভে যাবে। এখনো কি একজনকে কেন্দ্র করে হচ্ছে? ঠিক একই ঘটনা কিন্তু এখন ঘটছে। আপনি দেখবেন যে কোনো কিছু হইলে মাননীয় প্রধানমন্ত্রী এইটা করছেন, এই জায়গা থেকে এটা হচ্ছে, এই কারণে সমাধান হচ্ছে। দেখেন মীর শাহ আলম সাহেবের যেই বিষয়টা আসলো, আমি তো মনে করি যেদিন সংসদে এটা উত্থাপিত হয়েছে ওই দিনই মীর শাহ আলম নিজে এই বিষয়টি সুরাহা করার জন্য ওইখানে বলা দরকার ছিল, যেহেতু আমার সন্তানের নামে এসেছে, এটা নিয়ে বিতর্ক হতে পারে, সুতরাং আমি নিজে আজকে আপনাদেরকে কথা দিলাম, আমি আমার এই দুইটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তিনি চাইলে সেটা পারতেন, তিনি কিন্তু করেননি। কি করতে হলো, প্রধানমন্ত্রীকে এখানে হস্তক্ষেপ করতে হলো। প্রধানমন্ত্রী তো হস্তক্ষেপ করারই কথা না, এই যে করারই কথা, এই যে আপনি বলছেন না, এই যে আপনি এখন এটা বলছেন না করারই কথা, যখন কোনো জাতির মাথায় এটা ঢুকে যাবে তখন বুঝবেন যে আসলে একতলীয় শাসনের জায়গাটা মোটামুটি পাকাপোক্ত হয়ে যাচ্ছে। তার মন্ত্রীরা যদি অনিয়ম করে সেখানে তিনি ব্যবস্থা নিতে পারবেন না। এটাই তো বলছেন, করবেন মন্ত্রীদের মধ্যে এই বুথটা যখন জাগ্রত হবে তখন এটা আসলে বহুদলীয় গণতন্ত্র হবে, তখন এটা আসলে মানে মন্ত্রী পরিষদের কাজ হবে। সেটা আসলে হচ্ছে না, এখন এক মন্ত্রীর জায়গায় হচ্ছে। দ্বিতীয়ত আপনি খেয়াল করে দেখেন, গত কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমাদের সামনে এখন উপস্থিত আছেন বাংলাদেশের মন্ত্রী পরিষদের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী মীর শাহ আলম, যার কাছে আমাদের সবাইকে ধর্ণা দিতে হয়, তদবির করতে হয়। এই কথা যখন তিনি বলছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী মিটিমিটি করে হাসছিলেন, এটা টেলিভিশনে এসেছে। এবং ওই সময় মীর শাহ আলম সাহেব আবার দাঁড়িয়ে হাত নাড়িয়ে তিনি এটাকে স্বীকৃতি দিয়েছিলেন যে আসলে আমি মন্ত্রী পরিষদের মধ্যে প্রভাবশালী ব্যক্তি, আপনারা চিনেন কিনা, এই যে আমি এই লোক। তখন কিন্তু প্রধানমন্ত্রী তাকে থামাননি। একজন মানুষ যখন এই জায়গাটাতে উঠে, আমি একটু আসছি, জাহাঙ্গীর ভাই বলছিলেন যে আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি নিয়ে আসি, আমাকে একটুখানি সুযোগ দিন। আসবো নিশ্চয়ই, আপনারা দুজনেই বলবেন, আরো আমরা অনেক সময় পাবো। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ছোট একটা বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন।
ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি তর্কের বৃত্তের রাজনীতি এই প্রসঙ্গে। আমাদের স্টুডিওতে আছেন দুজন সংসদ সদস্য, এস এম জাহাঙ্গীর, ঢাকা 18, তিনি বিএনপি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এবং আছেন গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইবী, তিনি জামায়াতের একজন শীর্ষ নেতা। আমরা বিরতির আগে আপনার কাছে কথা শুনছিলাম, আপনি কথা বলছিলেন যে মীর শাহে আলম একজন প্রভাবশালী মন্ত্রী বলে বিএনপি নেতারাই বলছেন, সেই প্রসঙ্গে। জি, আমি বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং যখন বলছিলেন তিনি প্রভাবশালী, তখন প্রধানমন্ত্রী হাসছিলেন এবং তিনি মীর শাহ আলম তিনি আবার দাঁড়িয়ে তিনি হাত নাড়িয়ে সবাইকে জানাচ্ছিলেন যে তিনি হলেন সে ব্যক্তি। এই যে মানে সম্মিলিত একজনকে আমি বলবো প্রভাবশালী হিসেবে উপস্থাপন করা, আমি মনে করি এটা তিনি তার যে অবস্থান সেই জায়গা থেকে নিজেকে খাটো করেছেন। এই যে এক টেন্ডেন্সি একটা জায়গা থেকে একজনকে তুলে ধরার ব্যবস্থা করা, এটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া না। এবং আপনি দেখবেন শেখ হাসিনার সময় কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু প্রতিষ্ঠান, কিছু কিছু গোষ্ঠী তার মহলে এরকম প্রভাবশালী হয়ে উঠেছিল। তারা সবসময়, আপনারা দরবেশ বাবার নাম শুনেছেন, সে হলো সকল কিছুর ঊর্ধ্বে। তার ব্যাপারে বিশাল অভিযোগ এসেছে শেয়ার বাজার মানে লুট করার, কিন্তু তার কোনো বিচার বাংলাদেশে হয়নি, কেউ তার ব্যাপারে কথা বলতে পারেনি। এরকম অনেকের ব্যাপারে এসেছে, তারা ছিল প্রধানমন্ত্রীর একেবারে কাছের লোক এই জায়গাটাতে। আমি বলবো শুধু তাই না, এই ভাই নামকরণের ব্যাপারে বলছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই তো শাহজালাল বিমানবন্দরের নাম ছিল। সে নামটা কিন্তু বিএনপি দেয়নি, সে নাম এরশাদ সরকার এসে দিয়েছিলেন। সে নাম পরিবর্তন হয়েছে, পরিবর্তন করতে গিয়ে কোথাও এসেছে প্রায় 1200 কোটি টাকা খরচ হয়েছে, কোথাও এসেছে প্রায় 16,000 কোটি টাকা খরচ হয়েছে। যমুনা টিভিতে 31 মে রিপোর্ট হয়েছে। এই যে নামের জায়গাটাতে আপনি যদি দেখেন, মীর শাহ আলম সাহেব বলছেন এখন 2টা সন্তানের নাম হয়তো বাদ যাবে, এখনো 7টা প্রতিষ্ঠানের নাম তার নামে আছে। আমি বলছি এই জায়গাটাতে বলছি, এই তৎপরতা কি সামগ্রিক সরকারের আমি একটা উদাহরণ, আপনি যেমন বললেন তো, আমি যেমন বললেন তো, এই জন্য আমি একটা উদাহরণ দিলাম আর কি। যেমন বললেন, এই মীর শাহ আলমের নামে 7টা প্রতিষ্ঠানের নাম এখন আছে। এবারে স্কুল, কলেজ, মাদ্রাসা, ভেটেরিনারি স্কুল, মৎস্য ইনস্টিটিউট সব তার নামে আছে, তার পিতার নামে আছে। এখন সন্তানের নামে, ভাতিজির নামে এই বৃত্তে ঘুরছে। এই যে পারিবারিককরণ, এই যে ব্যক্তিকে একেবারে সবার ঊর্ধ্বে উপস্থাপন করার প্রচেষ্টা, এটাই ছিল কিন্তু একনায়কতন্ত্রের একটা প্রক্রিয়া। আরেকটা উদাহরণ আপনি যদি দেখেন, সব জায়গায় নিজের দলকে প্রায়োরিটি দেওয়া, নিজের দলকে উপস্থাপন করা, এটা কিন্তু আমি মনে করি একনায়কতন্ত্রের একটা প্রক্রিয়া। যেমন আপনি খেয়াল করে দেখেন, যত সিটি কর্পোরেশনে মানে ছিল, সব জায়গায় এমন ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে যারা সরাসরি দলীয় লোক। এবং আরও সুন্দর বিষয় হলো, এই আমরা সম্ভবত ঢাকা সিটি দক্ষিণে এখন আছি সম্ভবত, অথবা উত্তর আছে না, ঢাকা সিটি দক্ষিণে আব্দুল সালাম ভাই খুব পোরখাওয়া রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, তিনি রেলমন্ত্রীর উপস্থিতিতে এক জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলছেন যে আপনারা আমাকে চিনতে পারছেন তো, আমি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক, দোয়া করবেন আগামীতে সিটি কর্পোরেশন আমি নির্বাচন করব, আপনারা যদি আমাকে ভোট দেন। আর এই যে হাবিব বলছে, উনি নিজ হাবিব সাহেব ওনার জুনিয়র, এই যে হাবিব, তার পাশে যদি আপনারা থাকেন, এই এলাকা উন্নয়ন করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। চিন্তা করে দেখেন, যিনি এখন রানিং প্রশাসক, তিনি এখন আইনে কোনো দোষণীয় না, আইনে দোষণীয় না। ঠিক একই ঘটনা করছে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর সিটি কর্পোরেশন আপনি যদি যান, প্রতিটি কানায় কানায় বিশাল বিশাল সাইনবোর্ড, এবং যিনি সম্ভাব্য প্রার্থী, তার কথা বলছেন। আপনি যে প্রশ্ন করে তুলেছেন যে বিএনপি একেবারে দলীয় লোকদেরকে সবখানে প্রশাসক হিসেবে দিয়েছে, যদি জামাত ক্ষমতায় থাকতো তাহলে কি জামাত বিএনপির কোন লোককে প্রশাসক হিসেবে? দেখুন, বিএনপি এটা করবে না বলে বিএনপি 31 দফা উল্লেখ করেছে। 31 দফায় উল্লেখ করা হয়েছে মৃত্যু অথবা পদত্যাগ ব্যতীত কোথাও প্রশাসক নিয়োগ করবে না, এটা বিএনপির 31 দফার মধ্যে উল্লেখ করা আছে। এস এম জাহাঙ্গীর, আপনি এই ব্যাপারে বলতে চাচ্ছেন? আমি একটু বলতে চেয়েছিলাম, ধরেন আমি যদি সালাউদ্দিনের কথাটাই ধরি, উনি যেটা বললেন যে সালাউদ্দিন ভাই বলেছে ওনাকে অনেক প্রভাবশালী নেতা, কাকে? শাহ আলম সাহেবকে। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা আমাদের ট্রেডিশনটা কি, এটা একটা রাজনৈতিক বক্তব্য। আপনি যখন আমার এলাকায় যাবেন, ধরেন শাহ আলম ভাই গেছে কার সাথে?
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গেছে, ওখানটাতে সবাই প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত এবং প্রধানমন্ত্রী নিয়ে কথা বলবে, আর গেছে কার এলাকায়? সালাউদ্দিন ভাইয়ের এলাকায়। এখন স্বাভাবিক কারণে সালাউদ্দিন ভাই একজন মানুষকে একটু হাইলাইটেড করার জন্য উনি হয়তো বলেছেন যে প্রভাবশালী, এটা তো আমরা যে কিছুই না তাকে তো আমরা এরকম বড় করে বলি, এটা হলো আমাদের রাজনৈতিক একটা, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য? এটা এর অবশ্যই মধ্যে কি রাজনৈতিক- শাহ আলমের প্রভাব প্রকাশ পায়নি? না, এটা রাজনৈতিক বক্তব্য, অবশ্যই এটা শুধু রাজনৈতিক বক্তব্য আমি মনে করি। কারণ আপনি এটা খেয়াল করবেন, যেমন গতকালকে আমরা একটা প্রোগ্রাম করেছি নারায়ণগঞ্জে, হাবিব ছিল, আজকে হাবিবের কথা বলছি। হাবিব তো যখন বক্তব্য করছে আমার কথা সে অনেকক্ষণ বলেছে যে আমরা একসঙ্গে ওই করেছি সেই করেছি, আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই। তার মানে কি, যখন আপনি আমার এলাকায় যাবেন তখন আমাকে সর্বোচ্চ হাইলাইটেড করবেন, এটি স্বাভাবিক, এটি বাস্তবতা, এটি পলিটিক্স। আমি যখন আজকে আইবিবার এলাকায় গিয়ে প্রোগ্রাম করবো গাজীপুর চাইরে, উনি জামাতের এমপি হলো, আমি কিন্তু ওনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে প্রোগ্রামটা করব। হয়তো সেই কথাটাই আমাদের সালাউদ্দিন ভাই বলেছে, এবং সালাউদ্দিন ভাই দেখেছে যেহেতু উনি পিএমের সাথে গিয়েছেন এবং সালাউদ্দিন ভাই এলাকায় গিয়েছেন, এই কথাটা বোঝানোর জন্য। আরেকটা কথা হলো যে, আরেকটা ব্যাপার হলো উনি হলো এলজিডি মন্ত্রী, সো দ্যাট এলজিডি মন্ত্রীর কাছে আমাদের অনেকেরই বিভিন্ন কাজে গ্রাম্য অবকাঠামোর ডেভেলপমেন্ট করার জন্য আমরা আমাদের কাছে যাই, এটা সত্যি। তো যদি যাই, একটা লোকের কাছে আমার বারবার যেতে হয় সাংগঠনিক কাজে, দাপ্তরিক কাজে, উন্নয়নমূলক কাজে, সমস্ত কাজের জন্য, তো সেই ক্ষেত্রে আমি তার ব্যাপারটা বলতেই পারি যে আমি ওনার কাছে সবসময় যাওয়া আসা করতেছি। আপনি যেমন আজকে আপনি আমাকে বললেন যে জাহাঙ্গীর ভাই আপনার সাথে আমি একটা প্রোগ্রাম করেছি 13 নম্বর সেক্টরে পার্কে, তার মানে কি আপনার সাথে আমি পূর্বে প্রোগ্রাম করেছি, ওইটা আজকে জেট ট্রান্সফার। স্বাভাবিক কারণে যেহেতু একজন মন্ত্রী, উনি প্রশাসনিক কাজ করে, উনি ডেভেলপমেন্ট কাজ করে, আর ডেভেলপমেন্ট কাজ যার কাছে যত বেশি, ওই মন্ত্রীর কাছে মানুষ তত বেশি যাবে, এটা গেলো একটা। যার কারণে হয়তো ওই সেন্স থেকে সালাউদ্দিন ভাই এই কথাটা বলেছে প্রভাবশালী। হ্যাঁ, উনি হাত উঠাইছে, ওটা আবার আমার আইবিবি বলেছে, হাত উঠেছে কেন উঠাইছে? এখন সালাউদ্দিনটা শাহ আলমটা কে, এটা তো মানুষকে চিনতে হবে, জানতে হবে। সেই কারণে এখানে আমরা তিনজন আছি, আমাকে যদি কেউ না চিনে, আপনি আমার একটা নামটা বিষয় বললেন, যেটা সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ আমি এসএম জাহাঙ্গীর আগে আছি। যখন দেখা যেত যে আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জের যারা মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ভীষণ প্রভাবশালী, এবারও কি বগুড়া কেন্দ্রিক তেমন হচ্ছে কিনা সেই অভিযোগ আপনি উঠছে। দেখেন আমাদের বগুড়ার কয়জন এমপি তো আছে কতগুলো, মন্ত্রী হয়েছে কয়জন, আর কে কতটুকু সেভাবে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে। আরেকটা কথা আমি বলি যে ভাই যেটা বলছেন, যে ওনার উপর এক্সপেক্ট রেখে বলি, উনি বলছেন যে পিএমকে সব কিছু করতে হবে কেন? আমার তো সেই পিএম এখন, অনারেবল পিএম, সেই পিএম যিনি সব কিছু খবর রাখেন। আজ থেকে 1 মাস আগের কথা বলছি, 1 মাস আগে যমুনা ফিউচার পার্কের সামনে একটি ফুট ওভারব্রিজের একটি ইলেকট্রিক পোলে আগুন লাগছে রাত্র 1:30 বাজে। হঠাৎ করে আমি দেখি আমাকে ফোন করেছে, ওই জায়গাটা আমার পড়ছে, আমাকে ফোন করেছেন উনি, কি এই জাহাঙ্গীর তোমার এখানে আগুন লেগেছে? আমি তো একটু হতভম্ব হয়ে গেছি, কোথায় আগুন লেগেছে? যমুনা ফিউচার পার্কের সামনে। আমি বললাম ভাই আমি একটু খবর নিচ্ছি, আমি জানি না। কথা এখন দেখো, এখন দেখে আমাকে জানাও। আমি সাথে সাথে খবর নিলাম, দেখলাম একটা ইলেকট্রিক পোলে আগুন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই। দেখেন ব্যাপারটা, দেন আমি ওনাকে জানাইলাম, আমি খবর নিয়ে। সিস্টেম কি ফাংশন করছে না? প্রধানমন্ত্রীকে কি সব খোঁজ খবর রাখতে হচ্ছে? না, রাখতে হচ্ছে না, এটা হলো উনি অতিরিক্ত কাজ করছেন। উনি যেহেতু দেশ নিয়ে বেশি কনসার্ন এবং উনি সব কিছু খবর রাখার চেষ্টা করতেছেন। হয়তো আমি হয়তো কোনো খবর পেলে যদি দেরি করি বা আমি যদি একটু স্লো হাঁটি, উনি আমাকে ফাস্ট হাঁটানোর চেষ্টা করতেছেন। এবং এই জায়গাটা একটু শেষ করে দিই প্লিজ। দেন উনি আমাকে বললেন, তারপর দিন আমাদের ইয়াতে প্রোগ্রাম, ওসমানী মিলনায়তনের প্রোগ্রাম সকাল 11টায় আমি গেলাম। যাওয়ার পরে ফার্স্ট দেখা হওয়ার পরেই যে ওখানে ক্ষয়ক্ষতি কী হয়েছিল, তারপর দিনের ঘটনা কিন্তু এটা। তার মানে কি, উনি একটা ঘটনা জানার পরই শেষ না, সেটা শেষ পর্যন্ত দেখতে চান যে আসলে ওখানে কি হয়েছিল। এই হলো আমাদের সেই প্রধানমন্ত্রী, যার কারণে আমি বলছি যে উনি সব ব্যাপারে খোঁজখবর রাখেন। এটা হলো যেটিকে হয়তো বিএন জামাত আপনি অভিযোগ করছে যে একদলীয় শাসন। না, একদলীয় শাসন এখানে একজন মানুষ যদি সেই ক্যাপাসিটি যদি তার থাকে, সে যদি জানার ইচ্ছাটা রাখে এবং সে যদি সমস্ত কিছুতে ইনভলভ থাকতে চায়, তাহলে আপনি কেন তাকে সুযোগ দেবেন না? এবং উনি তো পিএম, উনি তো সমস্ত কিছু ওনার দেখাশোনা করার একদিকে যেমন দায়িত্ব, পাশাপাশি হয়তো অনেকে এক্সপোজ করেন, অনেকে করেন না, উনি করেন। উনি আমাকে তো রাত্রে 1:30টার সময় ওনাকে ফোন দেওয়ার দরকার নেই। এই কারণে আমাকে ফোন দিয়েছেন যে তুমি ঘুমাইতে চাইলেও তুমি ঘুমাইতে পারবা না, জনগণের কাজ ফেলে জনগণের জন্য কাজ করো, তোমাকে নির্বাচিত করেছে জনগণের কাজ করার জন্য। সালাউদ্দিন আইয়ুবী, সরকারের সমালোচনায় আপনারা মুখর, বিরোধী দল হিসেবে জামাত আসলে কতটা পেরে উঠছে? রাশেদ খান, যিনি বিএনপিতে যোগ দিয়েছেন, এর আগে তিনি গণ অধিকার পরিষদের রাজনীতি করতেন, রাশেদ খান তার একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, যেটি নিয়ে ভীষণ আলোচনা চলছে, তিনি বলছেন যে সংসদে অযোগ্যতার কারণে খুব শীঘ্রই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধী দল হিসেবে জামাতের নির্মম পতন হবে। কিভাবে দেখছেন, কেন তিনি এটি এত জোরালোভাবে বলছেন? দেখুন, আসলে রাশেদ খান এমন কোনো ব্যক্তি না যাকে নিয়ে আসলে আমাদের আলোচনা করতে হবে। আমি মনে করি না এটা খুব বেশি
আলোচ্য বিষয় হতে পারে। প্রথম কথা হলো সেটা। আর বিরোধী দলের পতন হয় এরকম হাস্যকর কথা পৃথিবীতে এটা দ্বিতীয়বার শুনছি। এর আগেও আমাদের একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছিল যে আমরা বিরোধী দলের বিরুদ্ধে এমন আন্দোলন করব, বিরোধী দলকে পতন করাবো। এটা এই সংসদে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলেছিলেন। আবার রাশেদ বললেন। এটা আসলে বিরোধী দলের পতন এরকম শব্দ আগে কখনো ব্যবহৃত হয়নি, হয়ও না কখনো। এটা একটা মানে অবান্তর কথা। বিশ্লেষকদের অনেকেই কিন্তু বলে থাকেন, আমরা রিপোর্ট করি সাংবাদিক হিসেবে, তারাও অনেকে বলছেন যে বিরোধী দল হিসেবে জামায়াত এখনো সেই শক্ত ভূমিকাটা রাখতে পারছে না, সংসদে আপনাদের যারা কথা বলছেন তাদের প্রস্তুতির জায়গাটা কম। হ্যাঁ, এটা আপনাদের কথা বলা আমাদের জন্য সহায়ক আমি মনে করি। যত বেশি সমালোচনা হবে তত বেশি আমাদের নিজেদেরকে সংশোধন করা, গুছিয়ে ওঠার জন্য আমাদের জন্য সহজ হবে, সুন্দর হবে। এটা আমরা খুব পজিটিভলি গ্রহণ করি, এটা আমাদের জন্য ভালো দিক। একই সাথে আমরা আমাদের জায়গাটাকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি, এটা আমাদের পক্ষ থেকে বলাটা আমি যৌক্তিক মনে করি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। বিরোধী দলের জায়গাটাতে বাংলাদেশের একটা মানে ট্রেন্ড আছে। বিরোধী দল মানে হলো বিরোধিতা করতে হবে তীব্র, আর বিরোধিতা মানে হলো এখানে এত কাদা ছোড়াছুড়ি হবে, এত অসভ্য, এত অশ্লীল, অশ্রাব্য শব্দচয়ন হবে, যেটা সব সময় মানে বিভিন্ন জায়গায় আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় হতে থাকে। আমরা চাই না, দেখুন সেজন্য হচ্ছে না। সংসদে বাজেটে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে এবং বিরোধী দল, আমি আপনাকে বলবো, যদি এখন পর্যন্ত 20 জন বক্তব্য দিয়ে থাকে, কয়েকশো ইনফরমেশন দিয়েছে সরকারকে এই বাজেটে সংশোধনের জন্য। একটা ইনফরমেশন নিয়ে আমি এই বাজেট শুরু হওয়ার পর থেকে আজকে 8ম দিন টকশো করছি, একটা টকশোতে আলোচনা হয়নি। কি আলোচনা হয়েছে? ওই মীর শাহ আলম সাহেবের সন্তানের নাম নিয়ে কেন আলোচনা হয়েছে? এটা কিন্তু মানে আমি মনে করি না টপিক হওয়া উচিত। এটা তার জায়গা থেকে প্রশ্ন করেছে, তিনি উত্তর দিয়েছেন, এই জায়গায় সেটেল হওয়ার সুযোগ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটু এটাকে সেটেলাইজ করেছেন, খুব স্বাভাবিকভাবে এটা প্রক্রিয়ার সুযোগ ছিল। আপনাদের এখানে আমি মনে করি বাজেটের এই যে এগুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু আসলে হয় না। দিস ইজ রিয়েলিটি। গতকালকে আমার স্টার নিউজে ছিল, এর আগের দিন সময় টিভিতে ছিল, এর আগের দিন মাই টিভিতে ছিল। আই ডিড নাথিং। আমি আসলে বলিনি এই জায়গা থেকে। আমি আরেকটা পয়েন্ট একটু যুক্ত করতে চাই। দেখেন, আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন যে আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সব দিক চোখ কান খোলা রেখে সব বিষয়ে খোঁজখবর রাখছেন। এটা আমি মনে করি খুব ভালো দিক, কিন্তু আবারও সেটা বলতে হয় যে আসলে এক দল, এক ব্যক্তি, এক চিন্তার মাথায় যখন সব কিছু ঢুকে যায় তখন আসলে সব কাজ হয়ে ওঠে না। দেখুন, রামিসাদ ধর্ষণ মামলার যে ঘটনাটি, সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী গিয়েছেন। তিনি সেখানে যাওয়ার কারণে সে ধর্ষণ মামলার রায় 1 মাসের মধ্যে ইতিমধ্যে রায় প্রকাশিত হয়েছে। আপনার জানা থাকার কথা, রামিসাদ যে দিন ঘটনা ঘটেছে এর 9 দিনের মধ্যে 5 জন আরও ঠিক রামিসার মতো বয়সী মুন্সিগঞ্জে, সিলেটে ধর্ষণের শিকার হয়েছে। আপনি কি বলতে পারবেন সেই বাকি 5 জনের ধর্ষণের রায়ের কি খবর? পারবেন না, কারণ তাদের বাসায় মাননীয় প্রধানমন্ত্রী যায়নি। তাদের খোঁজ খবর আসলে প্রধানমন্ত্রী রাখতে পারেনি। সুতরাং একজন মানুষ, তিনি অতিমানব না, তিনি মহামানব না। তিনি যে সকল বিষয় খোঁজ খবর রাখবেন, তিনি আল্লাহ রসুল না যে তিনি কোথাও ভুল করলে সাথে ওহী, আমি সেটা বলছি, ওহী নাজিল হবে। সুতরাং এটা একটা ডেমোক্রেসির সিস্টেম হলো ডাইভার্সিটিটাকে সবসময় অ্যাড্রেস করার সুযোগ দিতে হবে। প্রত্যেক মন্ত্রী তার জায়গা থেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সেই মন্ত্রীর জবাবদিহিতার জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করার চেষ্টা করবেন। এটা তার জায়গা থেকে হত্যাকাণ্ড সবগুলো দর্শনই দর্শন, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হত্যাকাণ্ড, কিছু কিছু ব্যতিক্রমের দর্শন আসে। আপনি ধরেন, আপনাদের খেয়াল আছে বা আমাদের মনে আছে, আমরা হয়তো সরাসরি সেখানে এরশাদের আমলে শারমিন রিমা হত্যাকাণ্ড ঘটেছিল এবং সেখানে কিন্তু তার হাজব্যান্ডের ফাঁসি হয়েছিল। খেয়াল আছে আপনার? আমরা পড়েছি। তার মানে হত্যাকাণ্ড তো অনেক হত্যাকাণ্ড তো অনেক হয়, এরকম হাজব্যান্ড ওয়াইফকে মারে, ওয়াইফ হাজব্যান্ডকে মারে, অনেক ঘটনা ঘটে। সবার কি আর এবং তৎকালীন সময়েও কিন্তু হত্যাকাণ্ড, আচ্ছা আপনি বলুন, সেটা ফাঁসি দিতে বাধ্য হয়েছিল। আমি বলবো সেটা ফাঁসি দিতে বাধ্য এবং কার্যকরী করতে বাধ্য হয়েছিল। তারা কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। আজকে রামিসানিকে নিয়ে যে কথাটা বললেন আমার ভাই, রামিসা হত্যাকাণ্ড বা রামিসার দর্শন আর বাকি 5 জন যে দর্শন হয়েছে বা দর্শন চেষ্টা করেছে, এটা তো যদি আমরা একভাবে দেখি তাহলে আমার মনে হয় এখানে আমরা একটু
ভুল করবো না, দর্শন করে হত্যা করা হয়েছে বাকি 5 জনকে। না না না, আপনি এটা ভুল বলছেন। না, এখন আপনি যে প্রথমে যে কথাটি বললেন, কিছু কিছু হত্যাকাণ্ড বা কিছু কিছু ধর্ষণ ঘটনা থাকে ব্যতিক্রম, আসলে অপরাধ আমি কিন্তু বলছি হওয়ার জন্য কি ব্যতিক্রম হওয়াটা খুব জরুরি? না, আমি কিন্তু বলছি সবগুলাই হত্যাকাণ্ড, সবগুলাই দর্শন, কিন্তু কিছু কিছু হয়ে যায়, টাচি হয়ে যায়। ধরেন রামিসা একটা আপনি বলতে পারেন আলোচিত, ওই তো টাচি, মানে টাচি হইলে তো আপনি বিভিন্ন পেপার পত্রিকা আসে, বিভিন্ন জায়গায় আসে, তখন টাচি হয়ে যায়। সেই টাচি জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজন বাবা হিসাবে যখন দেখেছেন বা শুনেছেন বা কাছাকাছি জায়গা, অর্থাৎ ওনার বাসা হলো গুলশানে আর ঘটনা ঘটছে পল্লবীতে, তো স্বাভাবিক কারণে একজন সরকার প্রধান হিসাবে ওনার দায়িত্ব সেই জায়গায় যাওয়া এবং সেটা হ্যান্ডেল করা, এবং সেটা কিভাবে, যে সেখানে তো আমরা সবাই বলেছি যে রামিসা হত্যাকারী যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে, তার বিচার যাতে 1 মাসের মধ্যে হয়, 15 দিনের মধ্যে হয়, 24 ঘন্টার মধ্যে হয়, এরকম বলেছি না আমরাই বলেছি, আমরা বিরোধী দল বলেছি, সরকারি দল, সাধারণ মানুষ বলেছে। তা এখন সেই ক্ষেত্রে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, এটি স্বাভাবিক, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ সুযোগ যাতে দেওয়া যায়, কাকে, হত্যাকারীর বিপক্ষে যাতে নেওয়া যায়, সেটা তো উনি ব্যবস্থা করবেন। এবং যিনি দর্শন হয়েছেন বা দর্শিত পরিবারের পক্ষে যাতে উনি থেকে যাতে সেই রায়টাকে মানে রাষ্ট্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী যত দ্রুততম সময় এটার বিচার কাজ শেষ করা যায়, অর্থাৎ জাতিকে একটা আস্থার জায়গা নিয়ে আসা, না এরকম অপরাধ করলে অপরাধীর বিচার হয় বা হয়েছে। আমরা কিন্তু সেটা নিয়ে অনেক আন্দোলন করার চেষ্টা করেছি। এটা আজকে আমি আমার আইয়ুব ভাইকে বলছি, অনেকে আমরা সে আন্দোলন করার চেষ্টা করেছি। যখন আসামি ধরা খায় গেল, আমাদের রায় বিচার কাজ শুরু হয়ে গেল, তারপরে বলছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আর কত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু আমরা তো ওই পাঁচজনকে নিয়ে তো আমরা এই কথা বলিনি যে ওই 5 জন দোষিত হয়েছে, তাদের বিচার 7 দিনের মধ্যে করতে হবে, 15 দিনের মধ্যে করতে হবে, সেটা তো আমরা বলিনি। আমরা বিরোধী দলের নেতাকর্মী সেটা বলেছি, আমরা বিরোধী দল সেখানে মিছিল করেছি, আমরা ওখানে যখন আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছে বা সেখানে রাস্তায় তারা অবরোধ করার চেষ্টা করেছেন, কেন? আমরা তো সেখানে কাজগুলো করছি, রাষ্ট্রে তো আইন আছে, আইনের বাইরে তো যাওয়ার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যখন মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল অ্যাটেনশন দিবেন, এটি স্বাভাবিক। এবং আমি আবারও বলছি, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সকলকে সব ব্যাপার নিয়ে উনি জানবেন বা সব ব্যাপার উনি মাথায় সবসময় থাকবে তা না, কিন্তু যেগুলো সেনসিটিভ ইস্যু আছে সেগুলো নিয়ে উনি কথা বলবেন, সেখানে উনি আসবেন, এটাই স্বাভাবিক এবং মানুষ সেটা আশা করে। আপনারা নিজেরও সেটা আশা করেন, আপনারা যখন একটা বিচার চান সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই বিচারটা খুব অল্প সময়ের মধ্যে চাই, এটাই বাস্তব। আমরা একটু প্রসঙ্গে যেতে চাই। আপনারা জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আছে এই মুহূর্তে আওয়ামী লীগের, এবং 23 জুন এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী, এবং সেই দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে পতাকা উত্তোলন এবং প্রকাশ্যে মিছিলের আশঙ্কা করছে পুলিশ, এবং এ নিয়ে কিন্তু একটা দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগকে যেভাবে ডিল করছে এবং আজকের এই সতর্কতা জারি, সেটিকে বিরোধী দল হিসেবে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না যে অন্তত বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে বাংলাদেশে আওয়ামী লীগ ওয়ার্কিং পজিশনে আবার আসতে পারে বা পারবে, সেক্ষেত্রে সরকার সহযোগিতা করবে, এটা আমি বিশ্বাস করতে চাই। আওয়ামী লীগের দলের কি বিচার হচ্ছে? দল বা ব্যক্তি যাই বলেন, যারা অপরাধী তাদের বিচার আগে হতে হবে, তারপরে দেশের মানুষের কাছে তাদেরকে উপস্থাপন করতে হবে। সেক্ষেত্রে সরকার সহযোগিতা করবে এর আগে, বা সরকারের নাকের ডগার দিয়ে সামনে দিয়ে তারা আবার সেই ওয়ার্কিং পজিশনে আসবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু যদি সরকার এটা কোনো ফরম্যাটে করে, তাহলে আত্মঘাতী সিদ্ধান্ত নেবে, খাল কেটে কুমির নিয়ে আসবে, নিজেরাই নিজের কুড়াল মারবে, আমি বলবো। সেরকম কি কোনো আপনি লক্ষণ দেখেন যে সরকার আওয়ামী লীগকে আসতে দিতে চায়? এখানে দেখুন, বিএনপি এটা আমি বলবো এখন একটা বড় দল, বিএনপিতে নানা ধরনের মানুষ আছে, এমনও পরিবার আছে, যেমন আপনারা দেখবেন কুড়িগ্রামে আমাদের একজন সংসদ সদস্য হচ্ছে আপন 2 ভাই, বিএনপি থেকে একজন নির্বাচন করেছে, জামাত থেকে একজন নির্বাচন করেছে, জামাতের যিনি উনি নির্বাচিত হয়েছেন, তারা 2 ভাই, সব কিছুর ঊর্ধ্বে তাদের ভাই ভাই সম্পর্কটা কিন্তু থেকে যাবে। সুতরাং বিএনপি তো এরকম কেউ থাকতে পারে যে আওয়ামী লীগের কাউকে সহযোগিতা করছে নানা কারণে, তার আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে, নানা কারণে সহযোগিতা করছে। এই যে সহযোগিতা, এটা করতে পারে। সেক্ষেত্রে এটা আমি বলবো না যে এটা হলো তাদের দলীয় সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত, এটা আমি বলবো ব্যক্তি পর্যায়ে হতে পারে কোথাও। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ মানে নিজেরা এখানে উপস্থাপনের জন্য চেষ্টা করবে। আমি যতটুকু দেখেছি অনলাইনে বা তাদের এই ফেসবুক পেজগুলো দেখে, যে দেশে তাদের একটা অবস্থান তৈরি করতে না পারলেও তারা বিদেশে
তারা কিছু প্রচারণা, কিছু মিটিং ইতিমধ্যে গ্রহণ করেছে, যেটা গত 1-1.5 বছর আমরা দেখি নাই যে প্রকাশ্যে নাম দিয়ে পোস্টারিং করে তারা সেখানে আয়োজন করবে। সেক্ষেত্রে আমি বলবো সরকারের যথেষ্ট সজাগ ভূমিকা পালন করা দরকার। কারণ হলো যেহেতু নিষিদ্ধের পরিধি কোথায়, শুধু বাংলাদেশে নাকি সর্বত্র, এটা নিয়েও সরকারকে ক্লিয়ার কাট বক্তব্য দিতে হবে এবং সেক্ষেত্রে সরকার সেইখানে কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়েও সরকারকে চিন্তা করতে। আমি আগের ইস্যুটাতে একটা ছোট্ট রয়ে গেছে একটু, সেটা হলো যে ভাই বলছিলেন যে রামিসার হত্যাকাণ্ডটা একটু ব্যতিক্রম, কারণ সেখানে দর্শন করে হত্যা করা হয়েছে, অন্যগুলো হত্যা চেষ্টা এরকম হয়েছে। বিষয়টা এরকম নয়। মুন্সিগঞ্জের 16ই মে একজন 10 বছর মেয়েকে দর্শন করে হত্যা করা হয়েছে 16ই মে, আর রামিসার ঘটনা ঘটেছিল 19শে মে, অর্থাৎ রামিসারটা ছিল পরে আর মুন্সিগঞ্জেরটা ছিল আগে। এরপরেও মুন্সিগঞ্জের ঘটনা এখন পর্যন্ত রায় হয়নি। আমি এই জন্যই বলেছি আসলে আগে ঘটলেও মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করার কারণে বিচার প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত যথাযথ প্রক্রিয়ায় এগোয়নি। এটা কখন হয়? যখন এক ব্যক্তির মাথা থেকে একভাবে প্রভাবগুলো আসে, তখন ওনারা সেইভাবে প্রভাবিত হন, চিন্তা করেন যে এই ইস্যুতে যেহেতু প্রধানমন্ত্রী কথা বলেন, এটা নিয়ে আসে না। জাহাঙ্গীর, এর আগে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আওয়ামী লীগের যে কর্মসূচি 23 তারিখ তারা পালন করতে চায়, সেটি ঠেকানোর জন্য সতর্কতা জারি করেছে পুলিশ। আওয়ামী লীগের সরকারের আমলে 15-16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি, তাদের নেতাদের জেল জরিমানা, লক্ষ লক্ষ মামলা, সেখান থেকে উঠে আসা বিএনপি, অভিযোগ করা হয় যে আওয়ামী লীগের প্রতি বিএনপি নমনীয়তা দেখাচ্ছে বলেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, মশাল মিছিল, এটা সেটা বিভিন্ন জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা, সেটি করার তারা সুযোগ পাচ্ছে। আপনি কি সেটি মনে করেন? আপনার কথার সাথে আমি একমত যে এই 17 বছরের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, গুম খুন হত্যা শিকার হয়েছে বিএনপির কর্মীরা। হ্যাঁ, ওনারা হয়েছে, জামাতের ওনারা হয়েছে, সব বিরোধী সবচেয়ে বেশি, যেহেতু আমাদের নেতাকর্মী বেশি, আমরা বেশি নির্যাতনের শিকার হয়েছে। আমার নামে 329টা মামলা, আমি 2.5 বছর জেল খেটেছি, আমার 2টা মামলা সাজা হয়েছে, এটা 7 বছর, এটা 2.5 বছর হয়েছিল। তো দেখেন, আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলতে চাই যে বিএনপি, এবং আমি তো একজন সংসদ সদস্য, আমার এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছে, তার মানে কি সংসদ সদস্য হিসাবে পার্টির অনেক ফোরামে আমার কথা বলতে হয়, অনেক ফোরামের সাথে আমি কথা বলি। বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে একদম জিরো টলারেন্সে আছে, এবং আমাদের নেতার নির্দেশনা হলো আওয়ামী লীগকে, অর্থাৎ এই ফেসিবাদকে কোনোভাবে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের দলের দিস ওয়ে দ্যাট, উনি যেটা বললেন যে 2 ভাই, একজন জামাত থেকে ইলেকশন করছেন, আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে ইলেকশন করছেন, এরকম যদি কার ভাই বা আত্মীয় স্বজন যদি আওয়ামী লীগ করে ফেসিবাদীর সাথে জড়িত থাকে এবং তারা যদি কোনো অপরাধী হয়, সেখানে যদি আমাদের কোনো নেতাকর্মী তাদের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো আমাদের নেতার নির্দেশনা। পাশাপাশি দেখেন, ওদের কাছে ওরা যে মিছিল মিটিং করে, ওরা এই দীর্ঘ 17 বছর দুর্নীতিগ্রস্ত ছিল এবং দুর্নীতি করে একদম মাঠ পর্যায়ের কর্মী পর্যন্ত অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এটা উনিও বলবেন আমার সাথে। তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন ঢাকা শহর কোটি লোকের মানুষ বসবাস, এখানে কিছু অর্থবিত্ত খরচ করলে 1-2টা মিছিল আপনি ছোটোখাটো 50 জন 30 জন মানুষজন থেকে আপনি করাইতে পারেন, একটা কিছু বিশৃঙ্খলা করাইতে পারেন। তার মানে এই না যে তারা এখানে সুযোগ পেয়ে যাবে। আর আমাদের পক্ষ থেকে একদম স্পষ্ট নির্দেশনা আছে, এবং আমি নিজে সহ আমাদের নেতাকর্মীদেরকে সেভাবে করা আছে, কোনোভাবে আমরা আওয়ামী লীগকে বা এই ফেসিবাদকে আমরা ছাড় দেব না, কারণ সেটা একদিকে রাষ্ট্র থেকে নিষিদ্ধ, পাশাপাশি এই দেশে আমাদের নেতাকর্মীদের যে নির্যাতন নিপীড়ন করেছে, আমি মনে করি আগামী 3 যুগে মানুষের আমাদের মন থেকে তারা সেই খাত দূর করতে পারবে। কিন্তু আপনাদের সঙ্গে বিরোধী দলের এই মুহূর্তে যে সম্পর্ক, ভীষণ রকমের বৈরী, বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি থাকবে, বিরোধী দলের সঙ্গে সরকারের তো এই ধরনের সম্পর্ক থাকেই। সেই জায়গায় কি মনে হচ্ছে যে আপনি যেটা বললেন যে একই পরিবার থেকে 2 ভাই 2 জায়গায় থাকতেও তারা বৃহত্তর স্বার্থে এক থাকবে, সেই অবস্থার কি আর আছে মনে হয়? না, জামাতের সাথে আমাদের বর্তমান বিরোধী দলের সাথে আমি মনে করি এখনও যে সিচুয়েশন চলতেছে, এখনও যেভাবে আমরা চলতেছি, খুব পজিটিভ। আমি এটা পজিটিভলি দেখছি। এক জায়গায় গেলে কথাবার্তা হয় বিভিন্ন সাবজেক্ট নিয়ে, আপনি পক্ষে এটা প্রথমে আমি বলেছি, এবং জামাত যেভাবে আমাদের সাথে যেটুকু তর্ক বিতর্ক যাই করুক, ওভারঅল আমরা কিন্তু একই প্ল্যাটফর্মে এসে কাজ করতেছি। অর্থাৎ ওনারা যেখানে যতটুকু দেওয়া দরকার, অর্থাৎ কি বলে
ওনারা যেখানে যতটুকু বাধা দেওয়া দরকার ওনারা বাধা দিচ্ছে, আমরা ওনাদের বাধাটাকে ওন করছি এবং যতটুকু ছাড় দেওয়া দরকার ততটুকু আইনি প্রক্রিয়া যতটুকু দরকার সেটা আমরা করছি। এই যে বাজেট নিয়ে ভাই যেটা বললেন যে আমাদের টকশোতে কথা হয় না, টকশোতে অবশ্যই কথা হয় এবং বাজেট নিয়ে তারা অনেকগুলো কথা বলেছেন। অ্যাকচুয়ালি বাজেট নিয়ে কথা বলা, এইবারের বাজেট নিয়ে আমি নিজেও কিন্তু বাজেট বিরোধী মিছিল যখন শুনছি 2 তারিখে বাজেট দিবে, আমরা আগে ব্যানার বানিয়ে রাখছি, এই ঢাকা পলিটেকনিক থেকে আমরা মিছিল শুরু করছি, অনেক করছি এরকম। কিন্তু এইবারে যে বাজেটটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেই বাজেট নিয়ে কথা বলার সুযোগ খুব কম আছে বলেই আমি মনে করি বাজেট নিয়ে আমরা সব জায়গায় আলোচনা যদিও করতে বাজেট নিয়ে পারতেছি না। আপনার কথা বলার সুযোগ নাই মনে করছেন, কিন্তু বিরোধী দল বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছে আমাদের হাতে সময়ে। সেটা আমরা সংসদে কথা বলেছি, শেষ করতে ভাইও হচ্ছে। বক্তব্য দিয়েছে, আমিও বক্তব্য দিয়েছি। ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনারা এতক্ষণ Thank দেখছিলেন you, thank you. ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন।